আজ আমরা আছি মহাভারতের দশম খণ্ডে। আজকে মহাভারত মূল মহাভারতে প্রবেশ করার আগে আমার নিজের মনে হলো যে আমার মাননীয় পাঠকদের, শ্রোতাদের দু চারটে কথা আমার তরফ থেকে বললে হয়তো ওনাদের সম্পূর্ণ মহাভারত পাঠে কিছু উপকার হতে পারে। সেটা হলো, আহ মহাভারত পড়ার আগে অন্য কিছু জিনিস পড়ে নিলে মহাভারতের সম্যক অর্থ উপলব্ধি করতে অনেক সুবিধা হবে। যেরকম আমি প্রথমে আসি বেদ এবং উপনিষদ। বেদ উপনিষদ লেখা হয়েছিল মহাভারতের বহু বহু বছর আগে। আজকালকার যারা বর্তমানের যারা গবেষক বিজ্ঞানীরা, তারা এক একজনের এক এক রকম মত। তবে মোটামুটি গড় অভিমত এরকম, আহ আজ থেকে মহাভারতের যুদ্ধ হয়েছিল প্রায় 7,000 বছর আগে। রামায়ণের যুদ্ধ হয়েছিল প্রায় 14,000 বছর আগে। এবং বেদ রচনা হয়েছিল প্রায় 21,000 বছর আগে। এবং যে জিনিসটা 21,000 বছর আগে লেখা হয়েছিল তার বিষয়বস্তু নিশ্চয়ই তারও আগে উপস্থিত ছিল। সে যাই হোক, বেদ উপনিষদের নানা আদর্শ, নানা চিন্তাধারার কথা মহাভারতের মধ্যে বারবার এসেছে। সুতরাং বেদ আর উপনিষদ যদি আগে থেকে পড়া থাকে, মহাভারতের মর্ম উপলব্ধি করতে অবশ্যই সুবিধা হবে বলে আমার ধারণা। তারপরে আসি অতি প্রাচীন ভূতত্ত্ব ভূভাগের সৃষ্টি। এটা হচ্ছে যে কোনো বিজ্ঞানের, জিওলজির বা ভূগোলের বইতে এটা পাওয়া যাবে যে প্রাচীন কাল থেকে যখন পৃথিবীর ভূভাগ সৃষ্টি হলো তখন কিভাবে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। মানে এরকমই একটা বিজ্ঞানের বই থেকে আমি একটা ছবি নিয়েছি। সেখানে দেখুন, 25 মিলিয়ন ইয়ার্স এগো, তার মানে 22.5 কোটি বছর আগে কিন্তু সমস্ত পৃথিবীর ভূভাগই একটা জায়গায় একে অন্যের গায়ে লাগানো ছিল। এবং সেই সময়টাকে বলা হতো প্যানজিয়া পিরিয়ড। তারপরে আনুমানিক 20 কোটি বছর আগে টেকটনিক প্লেটের শিফটের জন্য এই ভূভাগগুলো আলাদা হতে শুরু করলো। এশিয়া এবং ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকা নিয়ে বলা হতো লরেশিয়া। এই হচ্ছে দক্ষিণ আমেরিকা, এই হচ্ছে আফ্রিকা, আর এই হচ্ছে ভারতবর্ষ। আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হলে 20 কোটি বছর আগে। এখানে পাঠক নিশ্চয়ই মনে করছেন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইন কটা, তার সেই ঘন ঘন মাথা নাড়ার দিনে, আদি মাথা নাড়ার দিনে প্রাচীর সমুদ্রের বুক থেকে তোমায় ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা। সমুদ্র থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হলো। এটা হচ্ছে আজ থেকে 15 কোটি বছর আগে, যখন এই ভারত ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে ক্রমাগত উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এবং উত্তর পূর্ব দিকে যেতে যেতে আজ থেকে আনুমানিক 6.5 কোটি বছর আগে ভারতবর্ষের অবস্থান এখানে। এবং আজকে ভারতবর্ষ হচ্ছে এখানে। বিজ্ঞানীরা বলেন আজ থেকে 5 কোটি বছর আগে, 5 কোটি বছর আগে ভারতবর্ষ এশিয়া ভূখণ্ডের সঙ্গে এসে মিলিত হয়। তা এগুলো একটু আগে পড়া থাকলে কেন ভালো লাগবে, যে মহাভারতে এবং রামায়ণে এই ভূভাগের সৃষ্টি এর রেফারেন্স, এর কথাগুলো অনেক জায়গায় এসছে। এবং তৎকালীন চেহারাটা কিরকম ছিল, সেই অগ্নুৎপাত, ভূমিকম্প, একটা প্রলয়ঙ্করী দশা,
সেটা অনেক বর্ণনায় এসছে। তো এই জিনিসটা আগে পড়া থাকলে তখন মহাভারতে যখন ওই অংশগুলো চোখের সামনে আসবে তখন অবশ্যই অনেক ভালো লাগবে। এরপরে আসছি টয়টা, যদি পড়ে রাখা যায়, যে তুষার যুগ। আমরা জানি পৃথিবীতে পর্যায়ক্রমে তুষার যুগ আসে এবং উষ্ণ যুগ আসে। আজকে আমরা এইখানটায় আছি, কারেন্ট আইস এজ। এখন কিন্তু বর্তমানে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু বরফে ঢাকা, এবং সারা পৃথিবীর গড় তাপমাত্রা এই 55 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি, যেটা সেন্টিগ্রেডে অ্যাবাউট 12 ডিগ্রি। এই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটেছে। এইটা হয়েছে 25 কোটি থেকে 35 কোটি বছর আগে। আবার এটা ছিল প্রায় 45 কোটি বছর আগে। তার আগে প্রায় 70 কোটি বছর আগে। তার আগে প্রায় 240 কোটি বছর আগে। আমরা বর্তমানে যে জীবজগৎ আমাদের সামনে দেখি, সেই জীবজগৎ কিন্তু এই আবহাওয়াতে টিকে আছে। আবার দেখুন, এইখান থেকে এই অঞ্চলটা ধরুন, এই সময়টা আপনার প্রায় এই সময়টা প্রায় এই 70 কোটি থেকে 170 কোটি, মানে মাঝখানে প্রায় 100 কোটি বছর, মাঝখানে প্রায় 100 কোটি বছর কিন্তু ছিল উষ্ণ দিক, উষ্ণ যুগ। সেই সময় কিন্তু ভারতের উত্তর মেরু দক্ষিণ মেরুর সমস্ত বরফ গলে গিয়ে সমুদ্রের জল বর্তমানে আমরা যা দেখছি তার থেকে কয়েকশো ফুট উপরে ছিল। যার ফলে হয়েছে কি, এই সমস্ত ভূভাগ, পৃথিবীর সমস্ত দেশের একমাত্র উঁচু পর্বতগুলো ছাড়া সমস্ত দেশগুলো চলে যাবে জলের নিচে। ছিল এই সময় ছিল, এই সময় এই ঘটনা ঘটেছিল, এই সময় এই ঘটনা ঘটেছিল, এবং পরবর্তীকালেও এই ঘটনা ঘটবে। এই যাকে বলে উষ্ণায়ন। অনেক বিজ্ঞানীরা বলেন যে মানুষের ভুলের জন্য এটা হচ্ছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার, যে আজকের থেকে 70 কোটি বছর আগে মানুষ ছিল না, তখনও কিন্তু এই ঘটনা ঘটেছে। তা একদিক থেকে মনে হয় যে এটা একটা প্রাকৃতিক বিবর্তনের, প্রাকৃতিক চক্রাকারে এই জিনিসটা ঘটতে থাকে। এটা হচ্ছে তুষার যুগ। এই যে তুষার যুগ আর উষ্ণ যুগের আর একটা রিপার্কেশন বা আর একটা ফল হচ্ছে মহাপ্রলয়। আর একটা ফল হচ্ছে এই মহাপ্রলয়। শব্দটা বাংলায় মহাপ্রলয় বলা যেতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন যে পৃথিবীতে এর আগেও বিভিন্ন সময়ে নানা কারণে পৃথিবীর আবহাওয়া এবং ক্লাইমেট এমনভাবে পরিবর্তন হয়েছে, পৃথিবীর নিজের কারণে বা পৃথিবীর বাইরের কারণে, যে প্রায় সমস্ত জীবজন্তু ধ্বংস হয়ে গেছে। যেরকম এখানে দেখা যাক, আজ থেকে প্রায় 70 কোটি বছর আগে 76% অফ দ্য স্পেসিস, মানে প্রাণী জগতের 76% বিলুপ্ত হয়ে গেছে। এখানে দেখা যাক, আজ থেকে অ্যাবাউট 25 কোটি বছর আগে প্রাণী জগতের 96% বিলুপ্ত হয়ে গেছে। তার মানে প্রাণী জগতের শতকরা 4 ভাগ বেঁচে ছিল, আর বাকি বিলুপ্ত হয়ে গেছে। এটাকে বলা যেতে পারে মহাপ্রলয়।
এটা বিভিন্ন দেশের মিথোলজিতে বারবার এসছে। ইউরোপিয়ান মিথোলজিতে আপনারা নোয়াহ আর্কের কথা শুনেছেন বা পড়েছেন। যখন সারা পৃথিবী জলমগ্ন, তখন এক বিরাট নৌকোয় নোয়াহ নামে একজন সেইন্ট সমস্ত প্রাণী জগতের স্ত্রী পুরুষের একজন একজন করে সেই নৌকোয় নিয়ে কোথাও তাদের নিয়ে উদ্ধার করেছিলেন। তারপরে সেখান থেকে আবার নতুন প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে। আমাদের সনাতন ধর্মগ্রন্থগুলোতেও একটা কথা বারবার আসে, সেটা হচ্ছে কল্পান্তর। আহ, কতগুলো যুগের পরে একটা কল্প একটা কল্প শেষ হয়, এবং সেই কল্পের পরে আমাদের শাস্ত্র বলে যে ব্রহ্মা নিজেই সমস্ত তার সৃষ্টি ধ্বংস করে দেন, এবং তারপরে তিনি আবার নতুন করে সৃষ্টি করেন। তা এই বিজ্ঞানের বিষয়টা যদি একটু পড়াশোনা করা থাকে, তাহলে যখন এই ধরনের কথা আপনারা মহাভারতে আপনাদের সামনে আসবে, তখন মহাভারতের বক্তব্যটা বুঝতে অবশ্যই অনেক সুবিধা হবে। এবারে আসা যাক এর পরের যে বিষয়টা আমি আপনাদের অনুরোধ করব পড়তে, যে প্রাচীন ভূগোল, প্রাচীন কালের পর্বত, অরণ্য, সমুদ্র, নদী খণ্ডের অবস্থান কোথায় ছিল, কি রকম ছিল। কারণ মহাভারতের বর্ণনায় কিন্তু প্রাচীন, অতি প্রাচীন পর্বত, অরণ্য, সমুদ্র, নদীর নাম, তাদের বর্ণনা এবং তাদের আকৃতি প্রকৃতি বারবার আসে। তো ভূগোল, প্রাচীন ভূগোলটা যদি পড়া থাকে, তাহলে অবশ্যই বুঝতে সুবিধা হবে। এখানে একটা আমি ছবি দেখিয়েছি। এটা এই জন্য আমার কাছে খুব এটা কৌতূহলোদ্দীপক মনে হচ্ছে। আপনারা রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ড বলে একটা কাণ্ড, একটা অংশ অবশ্যই পড়েছেন, কিষ্কিন্ধা কাণ্ড। সেখানে সুগ্রীব, বানরদের রাজা, সে তার সৈন্যদলকে পৃথিবীর চারিদিকে পাঠাচ্ছে সীতাকে খোঁজার জন্য। এই ঘটনাচক্রে বলে রাখি কিষ্কিন্ধা জায়গাটা কোথায়। আপনারা একটু ম্যাপে খুঁজলেই দেখবেন কিষ্কিন্ধা কর্ণাটক, বর্তমান কর্ণাটক প্রদেশে, এই ব্যাঙ্গালোর থেকে উত্তর পশ্চিমে প্রায় 450-500 কিলোমিটার দূরে কিষ্কিন্ধা পাহাড়। সেটা এখনো আছে, আর সেটাও একটা তীর্থক্ষেত্র। অনেকেই এখানে দেখতে যায়, পুণ্য করতে যায়। যাই হোক, সুগ্রীব যখন তার সৈন্যদলে পাঠাচ্ছে, তিনি শুধু পাঠাচ্ছেন না, তিনি তার সৈন্য যারা পূবে যাচ্ছে তাদের বলছে, তুমি এই সমুদ্র পার হবে, তারপরে এই দেশে যাবে, সেখানে এই জিনিস পাবে, তারপরে এই দেশে যাবে। উনি পুরো বর্ণনা দিচ্ছেন। যারা পশ্চিমে যাবে তাদেরও তাই, যারা উত্তরে যাবে তাদেরও তাই। আপনারা হয়তো জানলে খুব আশ্চর্য হবেন, সুগ্রীব যে ভূগোলের বর্ণনা দিয়েছিলেন, বর্তমান বিজ্ঞানীরা এবং গবেষকরা দেখছেন সেই বর্ণনা তৎকালীন ভূভাগের ভৌগোলিক বর্ণনার সঙ্গে হুবহু মিল আছে। যেরকম সুগ্রীব বলেছিলেন যে তোমরা পাতালেও যাও সীতাকে খুঁজতে, এবং পাতালের পথের বর্ণনা উনি দিয়েছিলেন, এবং বলেছিলেন এইভাবে এইভাবে স্থলভাগ, তারপরে সমুদ্র পার হয়ে গেলে তোমরা যখন আর একটা ভূভাগ দেখতে পাবে, তখন সমুদ্র থেকেই দেখতে পাবে পাহাড়ের উপরে তিনটে ত্রিশূল আঁকা আছে। এবং আপনারা আহ জানলে নিশ্চয়ই আশ্চর্য হবেন, এই তিনটে ত্রিশূল কোথায়। এই তিনটে ত্রিশূল হচ্ছে প্যারাকাস পেনিনসুলা, প্যারাকাস পেনিনসুলা, এবং এটা হচ্ছে পেরুতে। পেরুর পশ্চিম প্রান্তে, যেখানে পেরু আটলান্টিক মহাসাগরে, সরি, প্রশান্ত মহাসাগরে এসে মিশেছে, সেখানে অ্যান্ডিস পাহাড়ে এই ত্রিশূলের আকৃতি আঁকা রয়েছে। আঁকা মানে
গর্ত করে খোদাই করা রয়েছে। বর্তমান পেরুর অধিবাসীরা বা আদিবাসীরা কেউ জানে না এই আকৃতি কে তৈরি করেছিল। আরো ঘটনাচক্রে বলি, ভারতবর্ষের যেখানে কিষ্কিন্ধা যত ডিগ্রি ল্যাটিচিউড লঙ্গিচিউডে আছে, তার ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে, অর্থাৎ কিষ্কিন্ধা থেকে যদি পৃথিবীর কেন্দ্র ভেদ করে উল্টো দিকে যাওয়া যায়, তাহলে সে এসে পৌঁছবে পেরুতে। এবং এদিকে হচ্ছে কিষ্কিন্ধা, আর তার ঠিক উল্টো দিকে পেরু। এবং সুগ্রীব এই জায়গাটাকেই বলছেন পাতাল। এবং সুগ্রীব অবশ্য তার সৈন্যদের এও বলেছিলেন, তোমরা এখানেই সমুদ্রের পাড়ে খোঁজাখুঁজি করবে, ভিতরে যাবে না, কিন্তু ভিতরে বিশাল অরণ্য। এটাও আপনারা জানেন, এই পেরুতেই কিন্তু ছিল অ্যাজটেক সিভিলাইজেশন। পৃথিবীতে যে তিনটি মানব সভ্যতা আদিকাল থেকে ছিল, একটা হচ্ছে মেসোপটেমিয়ায় টাইগ্রিস ইউফ্রেটিস নদীর পাড়ে, আর একটা হচ্ছে ভারতবর্ষে সিন্ধু নদী সরস্বতী নদীর পাড়ে, আর একটা হচ্ছে এই পেরুতে অ্যাজটেক সভ্যতা, মূলত জঙ্গল এবং পাহাড়ের মধ্যে। এর পরের বিষয়ে যেটা আমার মনে হয় আপনাদের পড়াশোনা করা উচিত, সেটা হচ্ছে কিছুটা, এটা খুব কঠিন বিষয়, জ্যোতিষনীতি, যাকে ইংরেজিতে বলা যায় অ্যাস্ট্রোনমিক্যাল মেজারমেন্টস। আমাদের বেদের 4টি বেদ লেখার পরে যে বেদাঙ্গ গুলো লেখা হয়েছিল, রচনা হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে এই জ্যোতিষ নীতি। বাই দ্য বাই, জ্যোতিষ নীতির সঙ্গে জ্যোতিষ শাস্ত্রের কিন্তু কোনো যোগাযোগ নেই। ইনফ্যাক্ট সম্পূর্ণ বেদ উপনিষদে জ্যোতিষ শাস্ত্রের উল্লেখ কোথাও নেই, যে শনি মঙ্গলের প্রভাব এসব নেই কোথাও। যেটা আছে জ্যোতিষ নীতি, অর্থাৎ পৃথিবীতে বসে বিভিন্ন নক্ষত্রপুঞ্জ দেখে তাদের অবস্থান, এক নক্ষত্র থেকে আর এক নক্ষত্রের কৌণিক দূরত্ব এবং তাদের গতিবিধি, তার যে পরিমাণ মেজারমেন্ট, সেটাকে বলে জ্যোতিষনীতি। এবং বৈদিক যুগে এই জ্যোতিষনীতি ছিল অতি উন্নত বিজ্ঞান, যার থেকে পরবর্তীকালে এসে জ্যামিতি। এই জ্যোতিষনীতি ছাড়া আর যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে প্রাণীর উদ্ভব ও বিবর্তন। পৃথিবীতে প্রাণীর উদ্ভব কিভাবে হলো, কত বছর আগে হয়েছিল, এবং কিভাবে তার বিবর্তন হয়েছে। এটা একটা একটা এটা একটা বিজ্ঞান বই থেকে নেওয়া ছবি। এই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখা যাবে যে আনুমানিক আনুমানিক 40 কোটি বছর আগে প্রথম মাছের উদ্ভব হয় জলে। এবং মাছের একটা মেরুদণ্ড কাটা আছে, প্রথম মেরুদণ্ডী প্রাণী। তার আগে মেরুদণ্ডী প্রাণী ছিল না, ছিল অমেরুদণ্ডী প্রাণী বা মেরুদণ্ডহীন প্রাণী, যেরকম কেঁচো, জোঁক, জেলিফিশ ইত্যাদি ইত্যাদি। এখানে ঘটনাচক্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমাদের বিষ্ণু অবতারের যে দ্বাদশ অবতার, তার প্রথম অবতার কিন্তু মৎস্য অবতার। এবং প্রাণী জগতের বিবর্তনের বিজ্ঞানটা যদি আপনারা দেখেন, দেখবেন যখনই কোনো নতুন প্রাণী বিবর্তন হয়ে আসে, তার বিচিত্র আকার প্রকৃতি আসে। কারো 3টে মাথা, কারো 2টো মাথা, কারো 6টা হাত, কোনো সাপের 7টা মাথা। কিন্তু বিবর্তনের লড়াইতে ডারউইনের থিওরি বলে যে যে আকৃতি বা প্রকৃতিটা বিবর্তনের লড়াইতে বা জীবন যুদ্ধের লড়াইতে বেঁচে থাকবে বা টিকে থাকবে, সেই আকৃতি প্রকৃতিটাই আগে যাবে, বাকিগুলো ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবে। এবং
বিজ্ঞানও বলে সেই আজকে থেকে 40 কোটি বছর আগে বা 30 কোটি বছর আগে যে প্রাণীগুলো ছিল তাদের আকার ছিল বিশাল আকার, বিশাল আকার। মানে সরীসৃপ যখন এলো, মাছের পরে যখন এলো সরীসৃপ, তাদের এক একটা সরীসৃপ বা সাপ, কুমির দৈর্ঘ্যে ছিল 100 ফিট, 200 ফিট, এবং তাদের জীবাশ্ম আজকাল পাওয়া যায়। প্রাণীর উদ্ভব ও বিবর্তনের পরে আর একটা বিষয় যদি একটু আপনারা কষ্ট করে পড়াশোনা করে নেন, সেটা হচ্ছে মনুষ্য শিশুর জন্মের বিজ্ঞান। এটা তো যে কোনো স্কুলের বা কলেজের নিচু ক্লাসের বইতে পাওয়া যাবে। কিভাবে মনুষ্য নারী দেহে কোন রাসায়নিক প্রক্রিয়ায় বা কোন হরমোনের প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয়, এবং কিভাবে পুরুষদের শুক্রাণু কোন পথে সেই ডিম্বাণুর সঙ্গে গিয়ে মিলিত হয় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে, এবং তারপরে কিভাবে সেই নিষিক্ত ডিম্বাণু আবার কোন পথে ঘুরে ঘুরে জরায়ুতে আসে, সেখানে কিভাবে সে ধীরে ধীরে বড় হয়, এবং কত সপ্তাহ পরে তার হৃদস্পন্দন শুরু হয়, মানে প্রাণের সৃষ্টি হলো। আত্মা তো শুক্রাণুর রূপে বা শুক্রাণুর মধ্যে আত্মা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটা দেহ সৃষ্টি করলো, কিন্তু সেই আত্মা কয়েক সপ্তাহ পরে নিজে জীবাত্মা রূপে প্রকাশ করলো যখন হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হলো। এবং কিভাবে যমজ, কত রকম যমজ সন্তান হতে পারে, একই রকম মানে একই কোষ বিভাজিত হয়ে বিভিন্ন সন্তান হতে পারে, বা একই সঙ্গে একাধিক ডিম্বাণু নিষিক্ত হয়ে তারা একই সঙ্গে জন্মগ্রহণ করতে পারে। এই বিজ্ঞানটা ভালো করে পড়া দরকার, তাহলেই আপনারা কিভাবে গান্ধারীর একই গর্ভে, একই সময়ে গর্ভে, গান্ধারীর গর্ভে 99 জন পুত্র এবং একজন কন্যা জন্মেছিল, কিভাবে সাগর রাজার 60,000 পুত্র একই গর্ভে জন্মেছিল, এগুলো যখন মহাভারতের এর বর্ণনা দেখতে পাবেন, তখন জিনিসটাকে একে একে দুই মেলাতে পারবেন বা দুয়ে দুয়ে চারে মেলাতে পারবেন। আবার যদি আপনারা উপনিষদে চলে যান, উপনিষদে তবে খুব বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। যেরকম মণ্ডক উপনিষদে বা মান্ডক্য উপনিষদে, বিশেষ করে ছান্দোগ্য উপনিষদে মানুষের দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করে, কোথা থেকে সে শক্তিটা, মূল শক্তির উৎস কোথায়, এবং মানুষের মৃত্যুর পরে আত্মা কিভাবে দেহ থেকে নির্গত হয়ে ঊর্ধ্বলোকে গমন করে, এবং কিভাবে আবার সেই আত্মা সেই লোক থেকে জলের অনুরূপে পৃথিবীতে নেমে আসে, কোন পথে সে আবার কোনো পুরুষের শুক্রাণুর মধ্যে প্রবেশ করে, আবার সে কিভাবে সে কোনো নারীর ডিম্বাণুকে নিষিক্ত করে আবার নতুন জীব, নতুন প্রাণের উদ্ভব করে, এইগুলো উপনিষদে খুব সুন্দর বর্ণনা করা আছে। মানুষের মৃত্যু এবং পুনর্জন্ম, এটা উপনিষদে খুব সুন্দর করে পাবেন। এবং উপনিষদে যখন এইগুলো পড়বেন, তার সঙ্গে যদি বর্তমান কোনো বিজ্ঞান বা বায়োলজির বইয়ে বা লাইফ সায়েন্স বইয়ে মানুষের জন্মের বিজ্ঞানটা ভালো করে পড়া থাকে, তাহলে আর বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। এরপরে আসি আর একটা, এবং আমার মতে এটাই শেষ, যে একটু সময় করে আধুনিক গবেষকদের গবেষণাপত্রগুলো চোখ গলিয়ে দেখবেন। গত 50-60 বছর ধরে ভারতের এবং ভারতের বাইরেও ইউরোপ এবং আমেরিকার বহু গবেষক রামায়ণ, বেদ এবং বিশেষ করে মহাভারতের ঘটনাবলী এবং মহাভারতের দিনক্ষণ নিয়ে অনেক গবেষণাপত্র তারা লিখেছেন। এবং সেই গবেষণাপত্রগুলো বা অন্তত সেই গবেষণাপত্রের সারমর্মগুলো কিন্তু
বর্তমান নেটে খুব সহজেই পাওয়া যায়। এখন তো নেট আছে, গুগল আছে, সবই পাওয়া যায়। কিন্তু যখন মহাভারত লেখা হয়েছিল তখন তো সব পাওয়া যায়নি। এখন যেহেতু পাওয়া যাচ্ছে, যদি আমার সম্মানীয় মাননীয় পাঠকরা এই বিষয়গুলো একটু পড়ে দেখেন, তাহলে দেখবেন যে আপনাদের মহাভারত আপনারা যখন পড়বেন, তখন মহাভারতের বিভিন্ন বক্তব্য বুঝতে আর কোনো অসুবিধেই হবে না।